অনেকদিন পর মনের মতো রান্না করে টেবিলে বসে ভাত খাচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা। প্রথমে বিছানা পাটিগুলো গুছিয়ে নেব। আগের বিছানো বিছানা, চাদর, বালিশের কভার সব গতকালই খুলে রেখেছি। ঘুম থেকে উঠেই জল গরম করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওগুলো ভিজিয়ে রেখেছি। 3-4টা বিছানা চাদর, বালিশের কভার আর সামান্য কাপড় চোপড় আছে, ওগুলি সব ভিজিয়ে রেখেছি। এখন বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দেব। এরপরে রান্নাঘরে যাব। পার্থ আবার বের হবে 11টার দিকে। তার আগে রান্না করতে হবে। রান্না বান্না সেরে তারপরে কাপড়গুলো ধুয়ে দেব। এরপরে স্নান করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। উপরে বিল্ডিং এর কাজ হচ্ছে, এই কারণে শুধু ধুলাবালি। গতকাল ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম। এখন আবারও মনে হয় পায়ের তলায় বালি লাগছে। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে এরপরে মুছে নেব। ফোমগুলো একটু ঝেড়ে নেই। পুরাতন একটা বিছানা চাদর এক জায়গায় একটু ছিঁড়েও গেছে, তো বিছানা চাদরটা 2 ভাগ করে নিচ্ছি। বড় অংশটা নিচের ফোমের উপর বিছিয়ে দেব। এখানে উনি সারাদিন শুয়ে শুয়ে টিভি দেখেন, মোবাইল দেখে, তেমন তো কোনো কাজ নাই। তো এই জায়গাটাতে উনি সব সময় শুয়ে থাকেন। তো একটু ফোমটা ঢেকে দিলে ময়লা কম হবে। বাকি অর্ধেক বিছানা চাদর 2 টুকরা করে ওই 2টা ফোমের উপরও এভাবে করে বিছিয়ে দেব। তাহলে কাপড়টা ধুয়ে দিলে চলবে, ফোমটা ময়লা কম হবে। ফোমের কভারগুলি আমি নিজেই সেলাই করেছি। এগুলো খুলতে ধুইতে অনেক ঝামেলা। দুইটা বালিশও রাখলাম, এখানে শুয়ে থাকতে আরাম হবে। বাড়িতে থাকলে এদিক সেদিক হাঁটাহুটা চলে, দোকানে যায়, সবার সাথে গল্প করে। এখানে তো সেই অবস্থা নাই। বেশিরভাগ সময় ঘরে থাকতে হয়। তারপরেও বিকেল বেলায় একটু বের হন, আশেপাশে পরিচিত লোকজন আছে, ওনাদের সাথে বসে গল্প করেন কিছুক্ষণ। বাস, এবার নিচের ফোমটা ময়লা হওয়ার সম্ভাবনা কম। ব্যাগপত্রগুলো এখনো গুছাই নাই। চাল, চালের গুঁড়ো এইসব এনেছিলাম, এগুলিও এখনো গুছাই নাই। ব্যাগে কাপড় চোপড় এনেছি। কাপড় চোপড়গুলো খুলে একদিন রোদ্রে দেব, ধোয়ারগুলি ধুয়ে দেব, বাকিগুলি রোদে শুকিয়ে ঝেড়ে আলমারিতে রেখে দেব। ওনাকে বলেছিলাম পালং শাক আর কাঁচামরিচ আনতে, তো উনি মনে হয় এনেছেন।
ফ্রিজে 2টা টাটকিনি মাছ আছে, ওই 2টা মাছ দিয়ে পালং শাক রান্না করব। গতকাল বাড়ি থেকে একটা পাতুরি এনেছিলাম বড়, তো গতকাল শুধু আমরা 3 জন খেয়েছি একবেলা, বাকিটা রয়ে গেছে। আর এখন মাসকলাইয়ের ডাল রান্না করব, হয়ে যাবে। পার্থ এখনো ঘুমাচ্ছে, ঘুমাক। ওর রুমটা ঝাড়ু দিয়ে দরজাটা টেনে দিলাম। আমরা আসাতে ছেলেটা যে কি খুশি হয়েছে ওর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। রান্নাঘরে চলে আসলাম। প্রথমে পালং শাকগুলো বেছে নেব। প্রথমে চাল ধুয়ে পাতিলে নিয়েছি, এরপর জল ফুটিয়ে দিয়ে দিলাম, সাথে সাথে বলক এসে যাবে। তারপর ঢেকে চুলার তাপটা একেবারে কমিয়ে দেব, অল্প তাপে ভাত রান্না হয়ে যাবে। মাসকলাইয়ের ডাল বসাবো, ফোটানো গরম জল দিচ্ছি। মাসকলাইয়ের ডালগুলো বাড়ি থেকেই বেছে কুটে ভেজে খোসা ছাড়িয়ে এনেছিলাম। এখন ধোয়ার কোনো প্রয়োজন নাই, ফোটানো গরম জলে দিয়ে দিচ্ছি। একটু উপরের খোসা রয়ে গেছে কয়েকটাতে, ওগুলি বলক আসার সাথে সাথে উপরে উঠে যাবে। পরে চামচ দিয়ে ফেনার সাথে কেটে ফেলে দেব। একটু কালো কালো দেখা যায়, এগুলি হলো ডালের খোসাগুলো। পাটার উপর নিলাম অল্প একটু আদা, সামান্য ধনিয়া, সামান্য জিরা, একসাথে মিহি করে বেটে নেব ডালে দেওয়ার জন্য। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাড় গেলে নেব। হয়ে গেছে ভাত। ডালে মনে হচ্ছে জল কম হবে, তাই ফোটানো গরম জল দিচ্ছি। বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আদা, ধনিয়া, জিরা। স্বাদ মতো লবণ দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। 2টা তেজপাতা, 5-6টা কাঁচামরিচ ফালি করা। মরিচগুলোতে মনে হচ্ছে প্রচুর ঝাল, তাই বেশি দিলাম না, 5-6টা দিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘুটে দেব। মাসকলাইয়ের ডালে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তাই গরম তেলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে ডালে দিয়ে দেব। ডালে একটু ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগতো খেতে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বলতে। না হয় বাইরে গিয়েছিলেন, বললে আনতো। খুব সুন্দর মতো মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম।
টাটকিনি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ, সামান্য গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়েছি। গরম তেলে ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। বাড়ি যাওয়ার আগে টাটকিনি মাছ এনেছিলেন, তো পার্থর জন্য রেখে গিয়েছিলাম রুই মাছ, টাটকিনি মাছ। রুই মাছগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু টাটকিনি মাছ 2টা রয়ে গেছে। টাটকিনি মাছও খেয়েছে, 2 পিস রয়ে গেছে। তো আজ 2 পিস টাটকিনি মাছ ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো কিছুক্ষণ ভেজে শাক দিয়ে দিলাম। শাকের থেকে এমনিতেই জল বের হয়ে যাবে, এখন আর জল দেব না। লবণ দিয়েছি স্বাদমতো, হাফ চা চামচ হলুদ দিয়ে ঢেকে দিলাম। এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রায় 2 মাসের মতো মাছগুলো ফ্রিজে ছিল, তাই লাল লাল করে ভেজে নিচ্ছি। একেবারে মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এই তেলেই কালো জিরা ফোড়নে দেব। একটু ভাজা ভাজা হলে ছেঁচে রাখা রসুন দেব প্রথমে। রসুনটা লাল লাল করে ভাজা হলে কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানেও 5-6টা কাঁচামরিচ দিয়েছি, বেশি ঝাল করব না। ফোড়নটা রেডি হলে আলু আর শাক দিয়ে দিলাম। মনে হচ্ছে আরও একটু জল লাগবে। কড়াইতে অল্প করে জল ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার টাটকিনি মাছের পিসগুলো দিয়ে নেড়ে চেড়ে শাক দিয়ে ঢেকে দেব। এরপরে ঢেকে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করব। বেশিক্ষণ রান্না করতে হবে না। আলু, শাক সব সিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো তো লাল লাল করে ভাজা। তাই ভাজা মাছ বেশিক্ষণ সিদ্ধ হলে আবার ভালো লাগবে না। এদিকে পার্থ তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য। ও বলছে ভাত নেব না, খেয়ে বের হব। বলছি আচ্ছা ঠিক আছে। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম, সব কিছু সুন্দর মতো গলে গেছে। পার্থর জন্য ভাত বেড়ে নিয়েছি, ওকে একটু দিয়ে দেই। ঘুম থেকে উঠে আমার ছেলেটা কত কথা যে বলছে। ওর কথা শুনেই বোঝা যাচ্ছে আমাদেরকে দেখে ওর মনটা কত বড় হয়ে গেছে। পালং শাক পার্থ খুবই ভালোবাসে, তার জন্যই বলেছিলাম পালং শাক আনতে। শাক রান্নাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে। রান্নাবান্না সেরে রান্নাঘরের সব ধুয়ে মুছে গুছিয়ে রেখে তারপরে ঘরটা মুছে নিয়েছিলাম। এরপরে বাথরুমে ঢুকে আগে কাপড় চোপড়গুলো ধুয়েছি, তারপরে স্নান করেছি। এখন ছাদে আসলাম কাপড়গুলো মেলে দিতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন দিনের 3:15 বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। ভালো হয়েছে নি পালং শাক?
চমৎকার হয়েছে আসলে। আমি পালং শাকে ফোড়নে দিয়েছি কালো জিরার সাথে একটু রসুন। এখানে রসুনটা না দিলেও ভালো লাগবে। আমরা তো শাকে রসুন খাই, তাই রসুন দেওয়াতে আমাদের কাছে খুব ভালো লাগছে। বাজার থেকে মাছ আনার পর যে কোনো মাছ কেটে ভালোভাবে ধুয়ে এমনি রেখে দেওয়া উচিত, তাহলে মাছ আর নষ্ট হয় না। যদি লবণ হলুদ দিয়ে ধোয়া হয় এরপরে ফ্রিজে রাখা হয়, 1 সপ্তাহের বেশি মাছ ভালো থাকে না, ফোমের মতো হয়ে যায়। আর লবণ ছাড়া এভাবে যদি রাখা হয় একেবারে তাজা মাছে থাকে। এই মাছটা গত প্রায় 2 মাস হয়ে গেছে, প্রায় যাওয়ার এবার বাড়ি যাওয়ার আগে 2-3 দিন আগে আনছিল। 2 মাসের মতো হয়ে গেছে, মাছের স্বাদ সেরকমই আছে। ঠিক আছে না? এত পুরানা মাছ সেরকম লাগে না। অনেকেই বলে ফ্রিজে মাছ বেশি দিন রাখলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। মাছ যদি লবণ দিয়ে ধুয়ে রাখা হয় তাহলে নষ্ট হয়, আর লবণ ছাড়া এভাবে ভালো করে ধুয়ে রেখে দিলে কিচ্ছু হয় না, স্বাদ একেবারে অটুট থাকে। দারুণ হয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, ছাদে আসলাম কাপড় নিতে, সাথে একটা পলিথিন নিয়ে আসলাম, কয়েকটা তুলসীর চারা নেব। আমার বারান্দায় তুলসী গাছ ছিল, কিন্তু 2 মাস যাবৎ না থাকাতে জলের অভাবে সব গাছগুলো মরে গেছে। তুলসী গাছ, ফুল গাছ কিছুই নাই, শুধু অ্যালোভেরা গাছগুলো আছে। বড় তুলসী গাছের তলায় ছোট ছোট চারাগুলো হয়ে আছে, ওখান থেকে 3-4টা তুলসী চারা নিলাম। আমার মা, শাশুড়ি মা এনারা বলতেন সন্ধ্যার সময় কোনো গাছ লাগালে বা বীজ বপন করলে ওই গাছ ভালো এবং হৃষ্টপুষ্ট হয়, তাই সন্ধ্যার সময় নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে গতকালের ভিডিওটা আপলোড দিয়েছিলাম, এরপরেই ছাদে চলে আসছি। সবগুলো কাপড় শুকিয়ে গেছে। 2টার দিকে, 2টা 2:30টা নয়, 2টার দিকে কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছি, এখন সবগুলো কাপড় শুকিয়ে গেছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে ফেসবুক এবং ইউটিউবে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। কিছুক্ষণ পর আপনাদের নামগুলি বলবো। যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথা থেকে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। কাপড়গুলো উঠিয়ে নিলাম, এখন দেখাবো আপনাদেরকে আমাদের বাড়িওয়ালারা ছাদে বাগান করেছে, বাগানটা।
আমরা যখন গিয়েছিলাম তখন কোনো গাছ ছিল না এই জায়গায়। এই 2 মাসের ভিতর দেখুন টমেটো গাছ, পালং শাক, শিম গাছ, ডাঁটা শাকের গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এবং ফলও ধরেছে। টমেটো গাছে সবগুলো টমেটো গাছে ফল এসেছে। কি যে ভালো লাগছে দেখতে। দুপুরে যখন কাপড় মেলতে আসছিলাম, একজন বয়স্ক মহিলা এখানে গাছে জল দিচ্ছে। আমাকে দেখিয়ে উনি বলছেন, গাছগুলো কেমন হয়েছে দেখুন তো খালা। আমি বলছি, গাছগুলো খুব সুন্দর হয়েছে। উনি বলছেন, আমি লাগিয়েছি। আমার মামা আমাকে অনেকগুলো গাছের চারা এনে দিয়েছেন, লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে। আবারও বলেছি একটা বোম্বাই মরিচের চারা এনে দিতে, মামা বলছেন এনে দেবে। আমিও বললাম, আমাদের বাড়িওয়ালা দুজনেই কিন্তু খুব ভালো মনের মানুষ। উনি বলছেন, হ্যাঁ গো খালা, ঠিক বলেছেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে ফেসবুক এবং ইউটিউবে আপনারা যারা কমেন্টস করেছিলেন, প্রথমে কমেন্টস করেছেন কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, অরুণা মুখার্জি শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, প্রিয়ার মন, মিঠু সরকার, মল্লিকা রয়, শীর্ষা মণ্ডল, তন্দ্রা সরকার, ডালিয়া, নিশাত কলি ঢাকা থেকে, সীমা সাহা কিশোরগঞ্জ থেকে, মনিকা সাহা, মৃণাল শর্মা, দীপা দে, দেবী দত্ত, ডেইলি কিচেন, দেবশ্রী সমদ্দার, সায়লা মিতা, প্রসেনজিৎ চক্রবর্তী ত্রিপুরা থেকে, লক্ষ্মী পাল, সুস্মিতা রয় সেতু ফেনী থেকে, অনিতা ছন্দা, সুমন শীল সৌদি আরব থেকে, করুণা সরকার, সঞ্জয় চক্রবর্তী, পিয়াল মুখার্জি, বিভারানী দাস, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, এডুকেয়ার কলকাতা থেকে, মনিরা চৌধুরী ঢাকা থেকে, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, শিখা ভট্টাচার্য কলকাতা থেকে, লীনা দাস, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।